স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাসে হচ্ছে আমাদের কম্পিউটারটাকে আমরা সার্ভারে কনভার্ট করেছিলাম এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। ওকে, তো সর্বশেষ ক্লাস থেকে মেইনলি হচ্ছে আমরা শেখা শুরু করেছি। এর আগের ক্লাসে আমরা জেনেছি এবং তার আগের ক্লাস ছিল হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 03। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা জানবো হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিংবা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর খুঁটিনাটি, ওয়ার্ডপ্রেস এর বেসিক ফান্ডামেন্টাল গুলো সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা, সবাই কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আর সাউন্ড ক্লিয়ার শুনলে সবাই একটু চ্যাট বক্সে লেখালেখি বন্ধ করেন। ওকে, চ্যাট বক্সটা শুধুমাত্র আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন একটু আমাকে রিপ্লাই করবেন। ওকে, আর কোনো প্রবলেম হলে তখন প্রবলেমের জন্য আপনারা হচ্ছে বলবেন। আদারওয়াইজ চ্যাট বক্সে উল্টাপাল্টা মানে অন্য কোনো ব্যাপারে কোনো কিছু লিখবেন না। ঠিক আছে, যখন প্রশ্ন করবো তখন প্রশ্ন লিখবেন, এছাড়া অন্য কিছু না। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেস জিনিসটা শেখা শুরু করব। লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করেছি আমাদের কম্পিউটারে। ওকে, যেহেতু এখন আমরা মাত্র শেখা শুরু করতেছি, আমাদের লাইভ সার্ভার নেই, সামনে গিয়ে আমরা লাইভ সার্ভার কিনবো, তখন আমরা লাইভ সার্ভারে কাজ করব। এখন হচ্ছে আমাদের কম্পিউটারটাকে আমরা লোকাল সার্ভারে তৈরি করে নিয়েছি। ওকে, তো এই লোকাল সার্ভারটা শুরু করার জন্য হচ্ছে মানে এই লোকাল সার্ভারটা স্টার্ট করার জন্য আমাদের অ্যাপাচি স্টার্টে ক্লিক করতে হবে এবং মাইএসকিউএল স্টার্টে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেটাবেস, উপরেটা হচ্ছে আমাদের সার্ভার। ওকে, তারপর লোকাল হোস্ট লিখলেই আমরা দেখতে পারবো যে আমাদের লোকাল সার্ভার কাজ করতেছে। তারপরে আমাদের যে ফোল্ডারটা ছিল DIT495, যে ডোমেনটা ছিল সেই ডোমেনে আমরা চলে যাব, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে রেখেছি লাস্ট ক্লাসেই। ওকে, তো আজকে বলছিলাম আমি আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা কোনো সময় যদি আমরা ভুলে যাই, আমাদের পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে সেই পাসওয়ার্ডটাকে কিভাবে রিসেট করতে হয়। আচ্ছা, তো এই তো হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কিংবা ক্লায়েন্ট সাইড যেটাই আমরা বলি না কেন। তো আমাদের যেইখান থেকে কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে হয় সেটাকে বলা হয় ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ওকে, যেখান থেকে আমাদের কন্টেন্ট গুলোকে ম্যানেজ করা হয় ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসের মানে যেখানে কন্টেন্ট ম্যানেজ করে সেখানে যদি আমরা যেতে চাই, তাহলে সিম্পলি আমাদের ইউআরএল এ লিখতে হবে, যে এখানে এসে লিখতে হবে লগ ইন। লিখলে আমরা কি করব, সেই পেজটাতে চলে যাব, মানে হচ্ছে আমাদের লগ ইন করার যে অপশনটা আছে সেই অপশনটা আমরা চলে যাব। এবং অলরেডি আমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে। কোন ইউজার নেম পাসওয়ার্ড? সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার সময় দিয়েছিলাম, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করেছিলাম, তাই না? সেই ইউজার নেম পাসওয়ার্ডই এখানে আমাদের দিতে হবে। লগ ইন বাদ দিয়ে আপনার যদি ডাব্লু এভাবে লেখেন, WP-admin, একই জায়গায় আসবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা, এপি লিখছে আমি, WP হবে, WP-admin একই জায়গায় আসবেন, অথবা wp-login.php লেখেন, একই জায়গায় আসবেন। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমরা সেট করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের পাসওয়ার্ডটা লেখার সময় আমরা ভুল করেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের পাসওয়ার্ড ঠিক মতো কাজ করতেছে না। তো এখন পাসওয়ার্ড যদি মানে আমরা পাসওয়ার্ড যদি ভুলে যাই, পাসওয়ার্ড যদি ঠিকঠাক মতো কাজ করতে চাই, তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। মানে আমাদের ওই পুরো পুরান পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারি, লস্ট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে। এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস দিব, তারপর সেখান থেকে আমাদের পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করতে পারি। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ডেটাবেস থেকে এটাকে আমরা রিসেট করতে পারি। কিভাবে? তো তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের লোকাল হোস্ট, এখান থেকে আমাদের ডেটাবেসে চলে যেতে হবে phpMyAdmin। ওকে, তো এখান থেকে আমাদের ডেটাবেস নেম কি ছিল? DIT495। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা রাখা আছে। এখান থেকে WP ইউজার্স নামে, এই যে দেখেন ইউজার্স নামে একটা টেবিল খুঁজে পাবেন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে আপনারা হচ্ছে যে এডিট অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন ইউজারটা যেটা আমরা তৈরি করেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার পরে, এখানে আমাদের যখন ফিউচারে আরো ইউজার থাকবে সকল ইউজার এখানে খুঁজে পাবেন আপনারা। ওকে, তো এডিট অপশনে ক্লিক করি। এখান থেকে এই যে ইউজার পাথস নামে যে টেবিলটা আছে, এই টেবিলটা ধরেন আমরা এতটুকু ইউজার নেম পাসওয়ার্ড দিব। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, মিনিমাম 8টা ক্যারেক্টার দিবেন। তো এই 8টা ক্যারেক্টার এটাকে আমরা সেভ করে রাখি আমাদের কম্পিউটারে। 495
পাসওয়ার্ড হচ্ছে এটা। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে MD5 খুঁজে বের করবো, যে এই জায়গা থেকে MD5 জিনিসটাকে খুঁজে বের করব। MD5 সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে হবে কি, এটা এনক্রিপ্টেড হয়ে যাবে। ওকে, এটা নরমালি এরকম থাকবে না, এটাকে হিবিজিবি ক্যারেক্টার দিয়ে এটাকে চেঞ্জ করে দেওয়া হবে। ওকে, তারপর এখান থেকে জাস্ট গোতে চাপ দিব। গোতে চাপ দেওয়ার পরে ব্রুম, দেখেন আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখছেন পাসওয়ার্ডটা কিন্তু আর আমরা যেভাবে সেট করছি ওইভাবে দেখাচ্ছে না, কারণ এটা এনক্রিপ্টেড অবস্থায় আছে। ওকে, তো এই যে আমাদের পাসওয়ার্ড ছিল যে এটা আমরা সেভ করেছিলাম MD5। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমরা আবার পুনরায় কি করি, লগ ইন কথাটুকু লিখে এখানে আসি। এবার আমরা সামিন ইউজার নেম এবং আমাদের যে পাসওয়ার্ড আমরা কপি করছিলাম এইটা দিয়ে লগ ইন বাটনে চাপ দিচ্ছি। দেখেন এবার আমরা সুন্দর মতো লগ ইন করতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে আমি আপনাদের খুবই ইজি একটা ওয়ে দেখাইলাম, যেখান থেকে যদি আমরা কোনো সময় পাসওয়ার্ড ভুলে যাই, পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে পারি। ওকে, আমরা তো এই যে মেইল দিয়ে মেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারবো, আরেকটা পারবো হচ্ছে ডেটাবেস থেকে, যেখানে হচ্ছে ডেটা গুলো থাকে। ওকে, বাট ডেটাবেজ আপনারা সবসময় এসে হাত দিবেন না, কারণ হচ্ছে ডেটাবেজ খুব সেন্সিটিভ এরিয়া। একবার যদি ডেটাবেজ নষ্ট হয়ে যায়, এটাকে কোনোভাবেই আপনারা ঠিক করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে হৃৎপিণ্ড, একটা ওয়েবসাইটের হৃৎপিণ্ড বলা হয় ডেটাবেজকে। ওকে, তো এটা খুব সেন্সিটিভ এরিয়া, এই জায়গায় না বুঝে না শুনে কোনো সময় হাত দিবেন না। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে এখন আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এরিয়া। ওকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড অথবা ক্লায়েন্ট সাইড, আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এরিয়া। তো ক্লায়েন্ট সাইডে মূলত আমাদের কি থাকে, কন্টেন্ট গুলো থাকে, যে কন্টেন্ট গুলো আমরা ইউজারকে শো করাতে চাই। আর ড্যাশবোর্ডে হচ্ছে আমরা এখান থেকে আমরা কন্টেন্ট গুলোকে ম্যানেজ করে থাকি, কন্টেন্ট গুলোকে ম্যানেজ করে থাকি। ওকে, তো এখন আমরা হচ্ছে ড্যাশবোর্ডে এক্সপ্লোর করার আগে কিংবা ড্যাশবোর্ডটাকে ডিসকভার করার আগে, এইটার সম্পর্কে জানার আগে আগে আমরা একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনে নিই। ওয়ার্ডপ্রেস আসছে অ্যারাউন্ড 2003 সালে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে 20 বছর হয়ে গেছে, চলে আসছে। 20 বছরে ওরা কিন্তু অনেক নাম এবং অনেক ফেম পেয়েছে। ওকে, তো এই ওয়ার্ডপ্রেসে যখন আর্লি 2000 এর দিকে আসার এটার উদ্দেশ্য কি ছিল? ওকে, ইন্টারনেট জিনিসটাকে যখন তৈরি করছিল স্যার টিম বার্নার্স-লি, মানে ইন্টারনেটে ট্রিপল ডব্লিউ প্রযুক্তিটাকে যখন তৈরি করছিল, তো এর উদ্দেশ্যটা ছিল, ওয়েবসাইটের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে কন্টেন্ট শেয়ার করা। কন্টেন্ট শেয়ার করা, একজনের কন্টেন্ট আরেকজনের সাথে শেয়ার করবে, সে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকেই সে কি করতে পারবে, ওই ইনফরমেশনটা পাবে। ওকে, তো এটার একটা মাধ্যম কি, মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। এটার একটা মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটাকে এই ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে তখন কি করতে শুরু করলো মানুষ, অনেক বেশি কন্টেন্ট শেয়ার করতে শুরু করলো। তখন প্রবলেম একটা যেটা হইলো, যেটা হচ্ছে যে একটা সামান্য ধরেন একটা ডাক্তারের চেম্বার হোক, অথবা হচ্ছে একটা বেকারি হোক, একটা জেনারেল স্টোর হোক, একটা মিট স্টোর হোক, হোয়াটএভার, যে কোনো একটা ছোট্ট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কি দরকার হচ্ছে, একটা ওয়েবসাইট ডেভেলপারের দরকার হচ্ছে। প্রতিদিন কোড করতে হচ্ছে, প্রতিদিন কন্টেন্ট আপলোড করতে হচ্ছে। তখনকার সময় ব্লগ জিনিসটা অনেক বেশি ফেমাস ছিল। ব্লগ, ব্লগ মানে কি, ব্লগ মানে হচ্ছে ধরতে পারেন এক কথা আর্টিকেল। ওকে, যেখানে টেক্সট থাকে, ইমেজ থাকে। যেমন আমরা প্রথম আলো, প্রথম আলোকে একটা আইডিয়াল একটা ওয়েবসাইট হিসেবে চিন্তা করতে পারি, ব্লগের একটা আইডিয়াল ওয়েবসাইট, যেখানে হচ্ছে এই যে এখানে সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করেছে প্রধানমন্ত্রী। ওকে, তো এইখানে হচ্ছে টাইটেল আছে, ক্যারেক্টার ক্যাটাগরি আছে, ঠিক আছে, ইমেজ আছে, তারপর হচ্ছে কতগুলো টেক্সট আছে, তাই না, কতগুলো লিংক আছে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে একটা ব্লগের সুন্দর একটা এক্সাম্পল। ওকে, ব্লগ, ব্লগ ব্লগ মানে হচ্ছে আর্টিকেল কিংবা পোস্ট। ওকে, যেখানে হচ্ছে ইমেজ থাকে, টেক্সট থাকে, লিংক থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, যেটা আমার প্রয়োজন সেটা দিয়ে আমার সমস্ত জিনিস কম্বাইন করে একটা আর্টিকেলই হচ্ছে কি ব্লগ। আর ব্লগ, আমরা ব্লগ শুনি না, ব্লগ, ব্লগ ওইটা হচ্ছে ভিডিও আর্টিকেল অথবা ভিডিও কন্টেন্ট। ব্লগ হচ্ছে ভিডিও কন্টেন্ট আর ব্লগ হচ্ছে নর্মাল আর্টিকেল। ওকে, আচ্ছা, আচ্ছা, সেটা বলছিলাম, সেটা হচ্ছে আর্লি 2000 এর দিকে যখন ব্লগ জিনিসটা অনেক বেশি ফেমাস হতে শুরু করলো, তখন এই ব্লগ ওয়েবসাইট গুলো অনেক বেশি পপুলার হতে শুরু করলো। তো তখন এই একটা ব্লগ ওয়েবসাইট মেনটেন করার জন্য একজন ওয়েব ডেভেলপারের প্রয়োজন হইতো। ওকে, তো এই জিনিসটাকে চিন্তা করে কিছু সিনিয়র ডেভেলপার মিলে চিন্তা করলো, কেননা আমরা এমন একটা CMS তৈরি করি যেটা দিয়ে খুব সহজে হচ্ছে
আর্টিকেল কিংবা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায় এবং ওই সেই ব্লগ ওয়েবসাইটটা মেনটেন করা যায়। ওকে, তখন জন্ম হলো ওয়ার্ডপ্রেসের। ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে ব্লগ মেনটেন করা যায় এবং হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়। ওকে, তো আমরা যে আগামী ক্লাসের ভিতরে মোটামুটি আপনাদের মাথায় পুরোপুরি ঢুকে যাবে যে একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং কি এটার কনসেপ্টটা কি, কিভাবে জিনিসটা কাজ করে, এই জিনিসটা পুরোপুরি আপনাদের মাথায় চলে আসবে। ওকে, তো ওয়ার্ডপ্রেসের জন্ম হয়েছিল ব্লগের জন্য এবং এটা সারা জীবনে তার ভিতরে এই ফিচারটা থেকে যাবে। তার কারণটা কি? ধরেন শাহরুখ খানের এক্সাম্পলে আমি দেই, শাহরুখ খান কিন্তু মনে করেন 4-5 কোটি টাকার মালিক। তার কি দরকার আছে অ্যাক্টিং করার? দরকার নেই, তার আর কোনো প্রয়োজনই নেই অ্যাক্টিং করার, রাইট? তারপর সে কেন করে? তার কারণ হচ্ছে তার পরিচয় এইটা দিয়ে, সে সবার কাছে ফেম পাইছে এইটা দিয়ে, রাইট? আবার যদি Amazon.com এর কথা, ওয়েবসাইটের কথা, ই কমার্সের কথা চিন্তা করি, তাদের শুরু কিন্তু বই বিক্রি করা দিয়ে। তাদের বই বিক্রি করে কিন্তু অত বেশি প্রফিট আসে না। ওকে, তাদের মেইন প্রফিট আসে সার্ভার বিজনেস থেকে। ওকে, তারপরেও কিন্তু তারা তাদের বিজনেস রান করতেছে, তার কারণটা কি? ওইটা দিয়েই সবার কাছে তারা পরিচিত। ওকে, তো ঠিক এরকম ভাবেই যে যে জিনিসটা দিয়ে পরিচিত তার কোর ফিচারটা সবসময় থেকে যায় তার ভিতরে। তো ব্লগ এখন অত বেশি পপুলার না হইলেও সেই ওয়ার্ডপ্রেসের যে ফিচারটা, সেই ফিচারটা আমাদের ড্যাশবোর্ডে এখন আমরা দেখতে পাই, যে পোস্টের ফিচার, কমেন্টের ফিচার, এই জিনিসগুলো। ওকে, এগুলো বেসিক ফিচার, এটা সবসময় থাকবে, এটা উন্নত হবে আস্তে আস্তে, বাট জিনিসটা থেকে যাবে। ওকে, আচ্ছা, তো এখন এখন হচ্ছে আমরা এই যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটাকে এক এক করে এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এক এক করে এক্সপ্লোর করার আগে আমরা হচ্ছে একটু লিখে নিচ্ছি কোন কোন মানে মেন কি পয়েন্ট গুলো আমরা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে পোস্টের ভিতরে হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, কমেন্ট, মিডিয়া, পেজ, থিম, প্লাগইন, ইউজার, সেটিং। ক্যাটাগরি, ট্যাগ, কমেন্ট, মিডিয়া। আচ্ছা, তো এখন সর্বপ্রথম হচ্ছে আমরা হচ্ছে পোস্ট নিয়ে কথা বলবো, বাট পোস্ট নিয়ে কথা বলার আগে আমরা হচ্ছে থিম প্লাগইন সম্পর্কে একটু নলেজ রাখবো। ঠিক আছে, থিম জিনিসটা কি এবং প্লাগইন জিনিসটা কি? ঠিক আছে, এই কোর্স শেষে আপনাদেরকে বলা হবে আপনারা হচ্ছেন একজন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। তার কারণ হচ্ছে আপনারা আগের তৈরি করা থিম এবং প্লাগইন গুলো দিয়ে কাস্টমাইজ করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরি করবেন, ওকে, তো সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে থিম কাস্টমাইজেশন কিংবা প্লাগইন কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আপনাদের ডেজিগনেশনটাই হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার আর কি। ওকে, তো থিম জিনিসটা কি এবং প্লাগইন জিনিসটা কি, এই দুইটা জিনিস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করে থাকবো মূলত ওয়ার্ডপ্রেসে। ওকে, থিম মানে কি? থিম মানে হচ্ছে একটা ইউজার ইন্টারফেস কিংবা লেআউট, যা হচ্ছে আমাদের সফটওয়্যারকে ধরে রাখে। একটা ইউজার ইন্টারফেস এবং লেআউট যা আমাদের সফটওয়্যারের কন্টেন্ট গুলোকে ধরে রাখে কিংবা ফিচার ফাংশনালিটি গুলোকে সে ধরে রাখে, সেটাই হচ্ছে থিম। ওকে, থিম দিয়ে যদি আমি আবার আরো সহজে যদি কয়েকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যেমন ওয়ার্ডপ্রেস আমরা কি, সরি ওয়ার্ডপ্রেস বলতেছি, আমরা উইন্ডোজ আমরা কি গ্রাফিক্যালি কাজ করতে পারতেছি না, কিন্তু আগের দিনে এরকম ছিল না। উইন্ডোজ যখন সবার শুরুর দিকে আসছিল তখন এই জিনিসটা ছিল না, তখন কি হইতো, এরকম কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হইতো, ঠিক আছে? ধরেন হচ্ছে আমরা লিখলাম সিডি, ওকে, এভাবে কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হইতো, ঠিক আছে? তো তখনকার সময় এরকম জিনিসটা ছিল না। তারপরে কি হলো, আস্তে আস্তে আমাদের এই যে ইউজার ইন্টারফেস আসা শুরু হইলো, থিম আসা শুরু হইলো, যেখান থেকে হচ্ছে আমরা কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। ওকে, যেরকম আমি যদি মোবাইলের কথা বলি, মোবাইলের যে অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে অ্যাপেলের জন্য হচ্ছে আইওএস অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, এই সিস্টেম গুলো কি করে, যে কোনো একটা থিমের উপরে দাঁড়িয়ে আছে, তাই না?
যে কোনো একটা থিমের উপর দাঁড়িয়ে আছে। এবং হোয়াট ইজ থিম? থিম হচ্ছে কোনো একটা ইউজার ইন্টারফেস, মানে থিমের কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সিম্পলি ব্যাপারটাকে সিম্পল ভাবে বলতেছি। এটা কোনো নির্দিষ্ট সংজ্ঞা না, জাস্ট একটু মনে রাখেন। সেটা কি? থিম হচ্ছে কোনো একটি সফটওয়্যারের ইউজার ইন্টারফেস বা কাঠামো যা কোনো ফিচার বা ফাংশনালিটি এবং কন্টেন্ট গুলোকে ধরে রাখে, সেটাই হচ্ছে থিম। সেটাই কি? থিম। ওকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইটের হচ্ছে থিম আছে, তাই না? মানে একটা থিমের উপর ওয়েবসাইট দাঁড়িয়ে আছে। এখন আমরা ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাই। থিম অপশনে গিয়ে হচ্ছে ধরেন হচ্ছে এই থিমটাকে আমরা অ্যাক্টিভেট করলাম। ওকে, এখন রিফ্রেশ করি, দেখেন কন্টেন্ট কিন্তু আগেরটাই আছে, সেই পোস্ট, সেই পেজ, সেই আগের জিনিসগুলোই আছে, কিন্তু তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। তার কারণ কি? তার ইউজার ইন্টারফেস চেঞ্জ হয়েছে, তার লেআউট চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই তার চেহারাও চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি একদম যদি আরো খুব সহজ ভাষায় একটা এক্সাম্পল দিই, ধরেন একটা রুহ মানে আত্মা, এটাতে যদি আপনার ঘোড়ার ভিতরে ঢুকায় দেন, তাহলে কি সে ঘোড়ার মতো আচরণ করবে, তাই না? সে ঘোড়ার মতো আচরণ করবে, ঘোড়ার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য সেই রূপ কাজ করবে। ওকে, আবার সেই আত্মারা যদি মানুষের ভিতরে ঢুকায় দেন, তাহলে কি সে মানুষের মতো করে আচরণ করবে, মানুষের মতো করে কাজ করবে। আবার সেই আত্মারাই আপনি কি করতে পারবেন? একটা হাতের ভিতরে ঢুকাই দিতে পারবেন, হাতের মতো সে আচরণ করবে, রাইট? তো ঠিক এরকমটাই প্রত্যেকটা থিমের নিজস্ব কিছু ফাংশনালিটি থাকে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু কমন কিছু জিনিসপত্র প্রত্যেকটা থিমের ভিতরেই থেকে থাকে। ওকে, তো হোয়াট ইজ থিম, এই ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে? আমাকে একটু ইয়েস অর নোতে রিপ্লাই করে জানান তো, যে থিম জিনিসটা কি, তার কনসেপ্টটা ভাই আমরা বুঝতে পেরেছি, এতটুকু বুঝলেই হবে যে ভাই আমরা কনসেপ্টটুকু বুঝতে পেরেছি। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তো তারপরে আমরা একটু প্লাগইনের কথা যদি বলি, প্লাগইন কি? প্লাগইন হচ্ছে কোনো এক্সটেনশন, ফিচার বা ফাংশনালিটি। প্লাগইন হচ্ছে কোনো এক্সটেনশন, অ্যাড অন। প্লাগইনের মানে আরেক ভাষায় বলতে পারি আমরা কোনো এক্সটেনশন বা অ্যাড অন, এক্সটেনশন বা অ্যাড অন মানে কি ব্যাপারটা? ধরেন আমি যদি একটা আপনাদের মোবাইল ফোনের একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলে আমি যদি বলি যে মোবাইল ফোন যখন আপনারা একদম নতুন একটা স্মার্টফোন কিনেন, তখন তার ভিতরে অল্প কিছু ফাংশনালিটি থাকে, তাই না? ধরেন ক্যালকুলেটর, মোবাইল ব্রাউজ করার জন্য একটা ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজ করার জন্য একটা ব্রাউজার, তারপর হচ্ছে বেসিক কিছু ফাংশনালিটি থাকে। এখন ধরেন আমি পাবজি গেম খেলতে যাচ্ছি, সেটা তো মোবাইলের সাথে আসে না, তার জন্য কি করতে হয়? আমাকে প্লে স্টোরে গিয়ে সেই পাবজি মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পরে সেই অ্যাপটার মাধ্যমে আমি কি করতে পারি? পাবজি খেলতে পারি, পাবজি খেলতে পারি। আবার ধরেন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, সেখানে আমরা ক্যালকুলেটর নতুন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, আমাদের এক্সিস্টিং যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরকে রিপ্লেস করে আমরা যে নতুন ক্যালকুলেটর ডাউনলোড করেছি সেটাকে আমরা ইউজ করতেছি। ওকে, তো এক্সিস্টিং কোনো ফিচারকে আমরা চেঞ্জ করতে পারতেছি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আবার নতুন কোনো ফিচার অ্যাড করার জন্য, যেমন পাবজি খেলার জন্য আমরা কি করতেছি? পাবজিটাকে ডাউনলোড করতেছি। এই যে নতুন কোনো ফিচার আমরা অ্যাড করতেছি আমাদের মোবাইলের ভিতরে, কিংবা হচ্ছে এক্সিস্টিং ফিচারকে আমরা রিপ্লেস করতেছি কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো সেই অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে এক একটা এক্সটেনশন অথবা অ্যাড অন অথবা প্লাগইন, যে যেটাই বলি না কেন, সেই অ্যাপ্লিকেশন গুলো কি? কোনো এক একটা এক্সটেনশন, অ্যাড অন অথবা প্লাগইন। ওকে, তো প্লাগইন হচ্ছে এমন সব জিনিস যা হচ্ছে আমার নতুন কোনো ফিচার বা ফাংশনালিটি দিয়ে থাকে, অথবা এক্সিস্টিং ফিচার বা ফাংশনালিটিকে রিপ্লেস করে দেয়। ওকে, এটা আমরা আমাদের সুবিধা অনুযায়ী, মানে যে যখন আমাদের যেই প্লাগইনের প্রয়োজন হয় তখন আমরা সেই প্লাগইনটাকে ইনস্টল করে এবং সেই প্লাগইন দিয়ে কাজ করে থাকি। ওকে, তো হোয়াট ইজ প্লাগইন, এই ব্যাপারটা সবাই ক্লিয়ার? একটু আমাকে ইয়েস অর নোতে রিপ্লাই করে জানান তো। ওকে, ভেরি গুড। তো দেখতে পাচ্ছি মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আচ্ছা, তো এখন আমরা থিম প্লাগইনের মানে একটু কোর কনসেপ্টটুকু বুঝতে পারলে চলেন আমরা একটু সামনে চলে যাই। ওকে, তো এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে প্রথমে ড্যাশবোর্ড আসতেছে, ড্যাশবোর্ড এই জায়গাটা আসতেছে, ঠিক আছে? তো আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে ইনস্টল করেছি, মানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি,
তখন আমরা এই যে এখানে কি দেখতে পাইছি, মানে কোনো একটা ব্ল্যাক বার ছিল না, শুধুমাত্র আমার ওয়েবসাইটটা ছিল। লগ ইন করার পর আমরা এই অপশনটুকু মানে এই অপশনগুলো দেখতে পারতেছি। উপরে কি আছে, একটা ব্ল্যাক কালার টপ বার, মানে একটা ব্ল্যাক কালার বার আছে উপরে, টপ বার, এটাকে বলা হয় টপ বার। তারপরে বাম সাইডে একটা সাইড বার আছে যেখানে আরো কিছু অপশন দেওয়া আছে। ওকে, উপরে এখানে হচ্ছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, সেখানে ক্লিক করলে যে wordpress.org তে চলে যাবেন, সেখানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবেন, ওয়ার্ডপ্রেসের সাপোর্ট সম্পর্কে জানতে পারবেন, ইটিসি। তারপরে এই জায়গায় ক্লিক করলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটে ক্লায়েন্ট সাইড, এবং ক্লায়েন্ট সাইড থেকে ক্লিক করলে আপনি চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে ক্লিক করলে কি করবেন, ক্লায়েন্ট সাইডে চলে যাবেন, ক্লায়েন্ট সাইড থেকে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবেন। ওকে, খুবই মজাদার। তারপরে এখান থেকে আপনি আপডেট দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোনো কিছুর আপডেট আসছে কিনা। ওয়েবসাইটে হচ্ছে কোডিং রিলেটেড কি কি আছে, মানে একদম কোডিং যেগুলো হচ্ছে কোড করে করা, সেগুলো হচ্ছে মানে পুরো জিনিসটাই কোড করে করা। তারপর হচ্ছে কিছু কিছু কোডের নিয়মিত আপডেটের প্রয়োজন হয়। যেমন আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা পুরোটাই কোড দিয়ে করা, পুরোটাই কোড দিয়ে করা, তাই না? তো এই জিনিসটা আপডেটের প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের। তারপরে আমাদের যে থিম তৈরি করে, থিমটাও কি সম্পূর্ণ কোড দিয়ে করা, যেহেতু এটা ওয়েবসাইটের ফিচার কিংবা ফাংশনালিটি কি হোল্ড করে থাকে, হোল্ড করে বলে হোস্ট করে থাকে, সেহেতু এটারও আপডেটের প্রয়োজন হয়। সেম থিং হচ্ছে প্লাগইনেরও আপডেটের প্রয়োজন হয়। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের নিজের থিমের এবং প্লাগইনের এই তিনটে জিনিস আপডেটের প্রয়োজন হয়। এটা হচ্ছে যে আপডেট অপশনে গেলে আপনারা দেখতে পারবেন যে আমার কোনো কিছুর আপডেট আসলো কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে সেটাকে টুক করে আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে, এবং হোম পেজে কি থাকে, হোম পেজে হচ্ছে মূলত হচ্ছে আমাদের নোটিশ গুলো থাকে, নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ গুলো, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যে স্ক্রিন অপশন থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা কোন নোটিশ দেখতে চাচ্ছি, কোন নোটিশ আমরা দেখতে চাচ্ছি না। যেমন কি, যেমন হচ্ছে ধরেন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনাদের স্কুল কিংবা কলেজে ইউনিভার্সিটিতে কি থাকে, একটা নোটিশ বোর্ড থাকে, তাই না? সেখানে আমরা নোটিশ গুলো দেখে থাকি যে আমাদের হচ্ছে কোনো দিনের ছুটি হলো কিনা, অথবা হচ্ছে আমাদের পরীক্ষার রেজাল্ট কি হইলো, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি করে থাকি, নোটিশ বোর্ডে দেখে থাকি। তো এরকম আমাদের এই জায়গায় কোনো ইম্পর্টেন্ট নোটিশ যদি আমরা দেখতে চাই, যে স্ক্রিন অপশন থেকে সেটাকে ইনেবল করে রাখতে পারবো, আবার এটাকে ডিসেবল করে দিতে পারবো, আবার এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো যে আমার কোনটা আগে দেখবো, কোনটা পরে দেখবো, কোনটা নিচে দেখবো, কোনটা রানে দেখবো, কোনটা বামে দেখবো, এই জিনিসগুলোকে মেনটেন করতে পারবো। ওকে, আচ্ছা, আপডেট এরিয়া থেকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আপডেট করতে পারি, সফটওয়্যারটাকে আপডেট, সরি প্লাগইনটাকে আপডেট করতে পারি, এবং থিমটাকে আপডেট করতে পারি। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে এবার পোস্টের ফিচারে, যে পোস্ট কিভাবে কাজ করে, এবং হচ্ছে মেইনলি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কিভাবে কাজ করে থাকে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিস সম্পর্কে এখন আমরা জানবো। ওকে, তারপরে হচ্ছে আমরা মিডিয়া পেজ এবং হচ্ছে আদার জিনিস সম্পর্কে এক এক করে জানা শুরু করবো। তার আগে আমি একটু একটা মিনিটে বিরতি নিচ্ছি। আচ্ছা, তো পোস্ট, আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইট দেখি, অথবা মানে যে কোনো একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট দেখি, মানে নিউজ পোর্টাল ওয়েবসাইট বলতে যেখানে হচ্ছে রেগুলার আর কি আর্টিকেল শো হয়, আর্টিকেলের মাধ্যমে নিউজ গুলো আমরা দেখতে পারি, সেটাই হচ্ছে নিউজ পোর্টাল ওয়েবসাইট। ওকে, কোনো ম্যাগাজিন ওয়েবসাইট হোক, কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইট হোক, অথবা মানে মেইনলি যার কন্টেন্ট থাকে হচ্ছে মূলত আর্টিকেল, আর্টিকেল অথবা পোস্ট বেস যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলো মূলত কিভাবে নিয়ন্ত্রিত হয়। ওকে, তো এখানে যদি আমরা মানে একটা পোস্টকে আমরা ওপেন করে রাখছি, মূলত এই যে আমাদের হচ্ছে প্রথম আলো ওয়েবসাইটে, এখান থেকে একটা পোস্টকে ওপেন করে রাখছি। তো এখানে যে পোস্ট আছে কিংবা যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে হচ্ছে মূলত যে পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো শ্রেণীবিন্যাস আকারে নিয়ন্ত্রিত, কিংবা এত এত পোস্ট কিভাবে নিয়ন্ত্রণ করে। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে না যে এই যে এত এত পোস্ট, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পোস্ট, এই পোস্ট গুলোকে নিয়ন্ত্রণ করা হয় কিভাবে। ওকে, আমি যদি বলি আপনাদের একটা স্কুলে অথবা একটা কলেজে এই যে হাজার হাজার স্টুডেন্ট থাকে, এত স্টুডেন্টকে কিভাবে মেনটেন করে, তাই না? লাখ লাখ স্টুডেন্টকে কিভাবে মেনটেন করা হয়, সেটা যদি আপনাদের প্রশ্ন করি, তাহলে তো আপনাদের মনে একটা কোশ্চেন মার্ক আসবে যে হ্যাঁ ভাই, এই জিনিসটা কিভাবে মেনটেন করা হয়। সেটা হচ্ছে শ্রেণী বিন্যাসের মাধ্যমে, ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ করা থাকে। যেমন আমি যদি ধরেন হচ্ছে কোন একটা স্কুলে স্টুডেন্ট আছে 2000 জন, ওকে, এবং সেখানে ক্লাস আছে 1 থেকে 12 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত ক্লাস আছে এবং 2000 জন স্টুডেন্ট আছে। এবার এগুলোকে
আমরা কি করব, প্রথমে 2000 জন স্টুডেন্টকে ভাগ করব, কে 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 কোন ক্লাস 1-এ পড়তেছে তাদেরকে আলাদা করব, ক্লাস 2 কে আলাদা করব, ক্লাস 3 কে আলাদা করব, এভাবে ক্লাস 12 পর্যন্ত আলাদা করব। এবার ক্লাস 1 এর ছেলে মেয়েদেরকে আলাদা করব এ সেকশন এবং বি সেকশনে, ক্লাস 2 এর ছেলে মেয়েদেরকে আলাদা করব এ সেকশন এবং বি সেকশনে, এভাবে আমরা 8 পর্যন্ত করব, এ সেকশন এবং বি সেকশনে ছেলে মেয়েদের আলাদা করব। ওকে, তারপরে ক্লাস 9-এ এই সামনে হচ্ছে 3টা ভাগে ভাগ করব, সায়েন্স কমার্স আর্টস। ওকে, আরো 3টা ভাগে ভাগ করলাম, মানে এ বি সি, সায়েন্স কমার্স আর্টস। ওকে, তারপরে 10-এও সেম, 11-এও সেম, 12-এও সেম। ওকে, তো 4টা ক্লাসকে আমরা এইভাবে ভাগ করে নিব, ঠিক আছে, 3টা করে ভাগ করে নিব। তো এই যে আমরা 1 থেকে 8 পর্যন্ত 2 ভাগে ভাগ করলাম, তারপরে হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করলাম। তারপরে এবারে তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি কি করতে পারবো, গণনা করতে পারবো এবং চিহ্নিত করতে পারবো যে ক্লাস 1 এর এ, ক্লাস 2 এর উনি, ক্লাস 3 এর এনি, এভাবে আমরা সবকিছু মেনটেন করতে পারবো। যেমন এখানে কি, এই যে দেখেন প্রথম আলোর ওয়েবসাইটে এত লাখ লাখ পোস্ট, এগুলোকে কিভাবে মেনটেন করতেছে, কি করছে, রাজনীতি পোস্ট গুলোকে আলাদা করছে, বাংলাদেশের পোস্ট গুলোকে আলাদা করছে। ওকে, বিশ্বর পোস্ট গুলোকে আলাদা করছে। ওকে, এখন এমন হইতে পারে কোন একটা পোস্ট যেটা বিশ্ব থেকেও বিলং করে, আবার রাজনীতি থেকেও বিলং করে। ওকে, ধরেন হচ্ছে আমেরিকার জো বাইডেন নিয়ে কোনো একটা পোস্ট হয়েছে, তো আমেরিকা সেটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে, সেটা হচ্ছে বিশ্ব, ওয়ার্ল্ড নামক যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে পড়ছে। ওকে, এখন জো বাইডেন তো পলিটিক্যাল পারসন। ওকে, তো সে কিসের ভিতরে, পলিটিক্স এর ভিতরে পড়ছে। তো এমন একটা পোস্ট যেটা বিশ্বের ভিতরেও আছে, আবার হচ্ছে রাজনীতির ভিতরেও আছে, তো দুই জায়গায় ওটা আমরা ইনক্লুড করে দিব, যেখান থেকে সে খুঁজে পাবে সেখান থেকেই আমরা ইনক্লুড করব। ওকে, ধরেন এরকম হইতে পারে না যে আমার ক্লাস 9-এর যে স্টুডেন্ট, ওইটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, ছেলে এবং মেয়ে। ওকে, আবার ওই যে টোটাল স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টদেরকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। ওকে, যে ছেলে মেয়ে তো আলাদা, জেন্ডার ওয়াইজ 2টা আলাদা সেকশন আছেই, তার পাশাপাশি আমরা সায়েন্স কমার্স আর্টস আরো 3টা সেকশন করেছি। এখন কি, ধরেন কোন একটা ছেলে, সে ছেলে এ সেকশন ওইটাতেও আছে, আবার হচ্ছে সে কমার্স নিয়ে পড়তেছে, কমার্সেও আছে। ওকে, সে 2টা ক্যাটাগরিতেই বিলং করে, হইতে পারে না, হইতেই পারে, স্বাভাবিক। ওকে, আবার এরকম হইতে পারে, ধরেন আমি আপনাদেরকে বললাম যে সামিন নামে ছেলেটাকে খুঁজে বের করো, তো আপনারা কি করবেন, এই 2000 জন স্টুডেন্টের ভিতরে তো আর বারবার সবাইকে জিজ্ঞাসা করবে না তোমার নাম কি, তোমার নাম কি, কোন কোন ক্লাসে পড়ো, এই করো। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ক্লাস 6 এর এ সেকশনের রোল নাম্বার 36 ছেলেটাকে খুঁজে বের করো এবং ছেলেটা সকল ইনফরমেশন আমার কাছে নিয়ে আসো, আপনি কিন্তু আমাকে সকল ইনফরমেশনই দিতে পারবেন। তার কারণ কি, আমি স্পেসিফিক ভাবে বলে দিছি যে ক্লাস 6 এর এ সেকশনের 36 নাম্বার যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টের ডাটা নিয়ে আসতে। ওকে, তো ঠিক আমি যদি বলি যে রাজনীতির ভিতরে যে এই পোস্টটাতে তুমি চাও, তো সে এই পোস্টটাতে কিন্তু সরাসরি যেতে পারবে। ওকে, তো অথবা আমি হচ্ছে আবার ট্যাগের মাধ্যমেও তাকে খুঁজে বের করতে পারি সার্চ করে। তো যেই হোক, এটা আমরা সামনে আস্তে আস্তে দেখব। তো এই যে ক্যাটাগরি সিস্টেমটা, মানে ক্যাটাগরি, যেমন হচ্ছে বাংলাদেশ একটা ক্যাটাগরি, ঠিক আছে, তার সাব ক্যাটাগরিকে ঢাকা কিংবা রাজধানী, এটা কি তার সাব ক্যাটাগরি, চট্টগ্রাম হচ্ছে আরেকটা সাব ক্যাটাগরি কার, বাংলাদেশের, ঠিক আছে। তো আবার ধরেন হচ্ছে ভারত, ভারত কি বিশ্বর একটা সাব ক্যাটাগরি, বিশ্বর একটা সাব ক্যাটাগরি, তাই না। তো এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আকারে হচ্ছে মূলত কোড, পোস্ট গুলো সাজানো থাকে। ওকে, পোস্ট গুলো সাজানো থাকে। তো নরমালি হচ্ছে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটে পোস্ট গুলো কিভাবে সাজানো থাকে সেই ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো চলেন সবাই যেহেতু বুঝতে পারছি, তাহলে আমরা চলেন একটা পোস্ট করি। আচ্ছা, তো আমরা যদি একটা পোস্ট করতে যাই, অ্যাড নিউ তে যদি ক্লিক করি, আমরা একটা এডিটরের মাঝখানে ওপেন হব। কিন্তু এই এডিটরটা দেখতে বিচ্ছিরি এবং এই এডিটরের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো মানে একদমই পছন্দ না। এটাকে আমরা কি করব, রিপ্লেস করে নিব, মানে এক্সিস্টিং কোন জিনিসকে
কোনো জিনিসকে আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে আমরা মানে কি নিয়ে কাজ করব বলেন, কোন জিনিসটা আমরা চেঞ্জ করব, সেই জিনিসটার নাম কি? যদি আমরা এক্সিস্টিং কোনো কিছুকে আমরা রিপ্লেস করতে চাই, একটু আগে আমি আপনাদের বুঝাইছি, দেখি কার কার মনে আছে। ভেরি গুড, দেখতে পাচ্ছি কি প্লাগ ইন। ঠিক আছে, আমার 2-3 জন বলছেন থিম, কিন্তু থিম ইজ রং। তার কারণ হচ্ছে থিম হচ্ছে পুরো ওয়েবসাইটের লেআউট চেঞ্জ করে ফেলবে, পুরো ওয়েবসাইটের ইউআই চেঞ্জ করে ফেলবে। ওকে, আর প্লাগ ইন শুধুমাত্র আমার এক্সিস্টিং ফাংশনালিটিকে চেঞ্জ করবে। ওকে, তো আমরা চাচ্ছি কি, এই যে আমাদের যে এডিটর আছে এডিটরটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তো প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো ফ্রি ডিরেক্টরি, মানে এই জায়গায় হচ্ছে যত ফ্রি প্লাগইন গুলো আছে এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ক্লাসিক এডিটর নামক যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব আমাদের ওয়েবসাইটের জন্য। ওকে, এবং একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি এট এ টাইম ধরেন কোন একটা রূপ, কোন একটা আত্মাকে কি ঘোড়ার ভিতরে দিতে পারবেন, আবার মানুষের ভিতরে দিতে পারবেন? পারবেন? সেটা কি সম্ভব বলেন তো? একটা আত্মা, এটা আপনি ঘোড়ার ভিতরে দিবেন, মানুষের ভিতরে দিবেন, সম্ভব না, তাই না? আপনি এট এ টাইম একটা জীবের ভিতরে কিংবা একটা জন্তুর ভিতরে অথবা একটা প্রাণীর ভিতরে আপনি তাকে রাখতে পারবেন, হয় মানুষের ভিতরে রাখতে পারবেন, নাইলে সেটা ঘোড়ার ভিতরে রাখতে পারবেন। ওকে, তো তার জন্য আপনার মনে রাখবেন যে থিম, থিম আমরা কি করতে পারবো, থিম আমরা ইনস্টল করে আমাদের কম্পিউটারে স্টক করে রাখতে পারবো, মানে সেটাকে আমরা স্টোর করে রাখতে পারবো আমাদের কাছে। কিন্তু এট এ টাইম আমি একটা থিমে ইউজ করতে পারবো, একটা থিম অ্যাক্টিভেট করে একটা থিমে ইউজ করতে পারবো, এট এ টাইম আমরা মাল্টিপল থিম ইউজ করতে পারবো না। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এবং সেকেন্ড হচ্ছে প্লাগ ইন, যে আমাদের ওয়েবসাইটে আমরা কি করতেছি, আমরা হচ্ছে কোনো ফিচার বা ফাংশনালিটি অ্যাড করতে চাচ্ছি। তো একটা ওয়েবসাইটে কি একটা ফিচার বা একটা ফাংশনালিটি থাকে? থাকে না, একাধিক 1000 1,00,000 ফাংশনালিটি থাকতে পারে, 1,00,000 ফাংশনালিটিও থাকতে পারে। তো সেগুলোকে আমরা কি করব, আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। ইনস্টল করলে রিজার্ভ হবে, অ্যাক্টিভ করলে সেটা কাজ করবে। ওকে, অ্যাক্টিভ করলেই তবেই সেই প্লাগইনটা কাজ করবে। ওকে, তো মানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, একদম সহজ ভাষায় বললে আমরা একটা ওয়েবসাইটে শুধুমাত্র এট এ টাইম আমরা একটা থিম ইউজ করতে পারবো, কিন্তু একাধিক প্লাগইন ইউজ করতে পারবো। একটা থিম এবং একাধিক প্লাগইন ইউজ করতে পারবো, কিন্তু একাধিক প্লাগইন আমরা একাধিক থিম আমরা এট এ টাইম ইউজ করতে পারবো না। ওকে, কিন্তু প্লাগইন পারবো, একটাও পারবো একাধিকও পারবো, সবগুলোই পারবো। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা। আচ্ছা, তো আমরা ক্লাসিক এডিটর প্লাগইনটা করলাম, এখন আমরা যদি একটু রিফ্রেশ করি দেখবেন এর চেহারাই চেঞ্জ হয়ে গেছে, চেহারাই ঘুরে গেছে। দেখেন ওর পুরো চেহারাই চেঞ্জ হয়েছে, কারণ কি এক্সিস্টিং ফাংশনালিটি আমরা চেঞ্জ করে ফেলছি। এক্সিস্টিং যে এডিটর ছিল সেই এডিটরটাকে আমি সুইচ করে ক্লাসিক এডিটরে নিয়ে আসছি। ওকে, ক্লাসিক এডিটর প্লাগইন অ্যাক্টিভ করার মাধ্যমে। এবার এখানে ধরেন আমরা একটা পোস্ট করি, ধরেন এই পোস্টটাই করি। এটাকে আমরা ছবিটাকে ডাউনলোড করে নেই এবং এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করি, pm.jpg, মানে প্রাইম মিনিস্টার ডট জেপিজি। তারপরে এখান থেকে আমরা লেখাগুলোকে কপি করলাম, এবং এখানে শুধু টেক্সট রাখতে পারবেন না, এখানে আপনার চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। কন্টেন্টের ভিতরে সবচেয়ে নর্মাল যে কন্টেন্ট, মানে যেগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা খুঁজে পাবেন, সেই 3টা কন্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে কি টেক্সট, একটা হচ্ছে লিংক, এবং একটা হচ্ছে ইমেজ। এই 3টা জিনিস আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে কম বেশি দেখতে পারবেন, টেক্সট, ইমেজ এবং লিংক। ওকে, তো টেক্সটের ক্ষেত্রে এবার আমরা হচ্ছে এখানে কোনো কিছু অ্যাড করতে চাইলে এই অ্যাড মিডিয়া বাটনে ক্লিক করবেন, মানে যেখানে আপনি অ্যাড করতে যাচ্ছেন সেখানে মাউসটা রেখে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এবার আপনার হচ্ছে আপনার কোনো জিনিস আপডেট আপলোড করা থাকলে সেটাকে ইউজ করতে পারবেন, আবার হচ্ছে ইউআরএল দিয়ে ইউটিউবের ইউআরএল দিয়ে ইউটিউব ভিডিও অ্যাড করতে পারবেন। ওকে, সেই কাজগুলো করতে পারবেন আপনারা এখান থেকে। এটা আমি একটু পরে আবার দেখাবো না। আচ্ছা, তারপর নিচে কিছু খুঁজে পাচ্ছি না, ডানে কিছু খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে মানে স্ট্যাটাস আর কি, স্ট্যাটাসটা নিয়ে আমরা পরে কথা বলবো না। আর একটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটাকে রাখতে চাচ্ছি। বাই ডিফল্ট হিসাবে আনক্যাটাগরাইজড আছে। ধরেন আমরা এখানে বলে দিলাম যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্রিয়েট করে আমরা নতুন নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতেছি, বাংলাদেশ। বাংলাদেশ, ওকে, এইটা একটা ক্যাটাগরি। এবং ঢাকা, এটা কোন ক্যাটাগরির আন্ডারে? বাংলাদেশ নামক ক্যাটাগরির আন্ডারে, তাই না? তো এটার প্যারেন্ট ক্যাটাগরি হবে ঢাকা। আমরা সেভ করে ফেললাম। ওকে, ঢাকা এবং বাংলাদেশ। তো তারপরে এবার আমরা এটাকে সেভ করি। আচ্ছা, না না না, এখানে ট্যাগও আপনার ছেলে ট্যাগ অ্যাড করতে পারবো, যেমন ঢাকা, বাংলাদেশ, আমরা কিছু ট্যাগ অ্যাড করলাম। তারপরে ফিচার ইমেজ হিসাবে আমরা ইমেজটাকে আপলোড করি। সেট ফিচার ইমেজ। তারপর আমরা পোস্টটাকে পাবলিশ করে দেই, এখান থেকে পাবলিশ করে দেই। এবার আমরা ছবিটাকে যদি দেখি কিংবা পোস্টটাকে যদি দেখি, এই হচ্ছে আমাদের সে পোস্টটা। পোস্টটা পুরোপুরি ভাবে আমরা করে রাখছি। এখন এই জিনিসগুলো কি করতে পারবে, যে কেউ ভিজিট করে দেখতে পারবে। ওকে, তো এটা পোস্ট কিভাবে পাবলিশ করতে হয় সেই ব্যাপারটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, একজন বলছেন ভাইয়া ট্যাগটা কিসের কাজ করে, বলতেছি। আহ ওকে, ভেরি গুড। তো মানে কথা কথা একজন বললেন যে ট্যাগটা কিভাবে কাজ করে। হ্যাঁ, ট্যাগটা এই জিনিসটা আমরা করব। তো পোস্ট গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে ট্যাগ, আর একটা হচ্ছে ডেট। এগুলোকে বলা হয় হচ্ছে টেক্সোনমি। এগুলোকে কি বলা হয়, যে যে জিনিসগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এগুলোকে বলা হয় টেক্সোনমি। ওকে, ডেক্সিনোমের ভিতর কি কি আছে, ক্যাটাগরি আছে এবং ট্যাগ আছে। ওকে, আরেকটা জিনিস আছে ডেট, বাট ডেটটাকে এক্স্যাক্টলি অত বেশি কাউন্ট করা হয় না। ক্যাটাগরি যে কি করে, প্যারেন্ট চাইল্ড হিসাবে কাজ করে। প্যারেন্ট চাইল্ড বলতে কি, যেরকমটা আমরা দেখলাম যে রাজনীতি রাজনীতি কোনো প্যারেন্ট চাইল্ড নাই, কিন্তু বাংলাদেশের মানে এই জিনিসটা হচ্ছে মেইন ক্যাটাগরি। তার কতগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন রাজধানী, জেলা, করোনা ভাইরাস, অপরাধ, পরিবেশ। এগুলো হচ্ছে তার কি, তার সাব ক্যাটাগরি। আবার বিশ্বতে যাই, বিশ্ব হচ্ছে মেইন ক্যাটাগরি, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়াল মানে পোস্ট গুলোকে সাজায় রাখতে পারি। যে বিশ্ব পাকিস্তান রিলেটেড যত পোস্ট আছে, আমরা সকল পোস্ট এই পাকিস্তানে আসলে খুঁজে পাবো। ওকে, সেটা আমরা বাংলাদেশ ঢাকায় গিয়ে খোঁজার দরকার নাই, সেটা আমরা বিশ্বের ভিতরে, বিশ্বের সাব ক্যাটাগরি যে পাকিস্তান আছে সেখানে খুঁজে পারবো। এবং ট্যাগ জিনিসটা যেভাবে কাজ করে, ট্যাগ জিনিসটা হচ্ছে কোন একটা পোস্ট আমরা ওপেন করলাম। আহ আচ্ছা, টেক্সোনমির ভিতর ক্যাটাগরি দেখলাম কিভাবে কাজ করে, প্যারেন্ট চাইল্ড হিসেবে কাজ করে। প্যারেন্ট এবং চাইল্ড হিসেবে কাজ করে, যে তার প্যারেন্ট হচ্ছে এইটা, তার চাইল্ড হচ্ছে এই জিনিসটা। ওকে, আর ট্যাগ হচ্ছে সিঙ্গেল ভাবে কাজ করে। ট্যাগ হচ্ছে সিঙ্গেল ভাবে কাজ করে। যেমন আমরা ধরেন রিসেন্ট কোন একটা ঘটনা হইলো, যে রেপের কোন একটা ঘটনা হইলো, তো আমরা লিখবো কি, উই ওয়ান্ট জাস্টিস, হ্যাশ উই ওয়ান্ট জাস্টিস, মানে ফেসবুকে আমরা লিখলাম। তখন যে কেউ যখন সার্চ করবে, উই ওয়ান্ট জাস্টিস লিখে সার্চ করবে, তখন আমাদের পোস্টটা চলে আসবে। তার কারণটা হচ্ছে কি, সেটা ভিতরে উই ওয়ান্ট জাস্টিস নামক একটা ট্যাগ ইউজ করা হয়েছে। এটা মানে সিঙ্গেল একা একা কাজ করে। যেমন আমি যদি এখানে দেখাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা একটা ট্যাগ। ওকে, এটাতে ক্লিক করলাম। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিলেটেড যত পোস্ট আছে সকল পোস্টকে আমরা দেখতে পাচ্ছি। সকল পোস্টকে আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস তো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি আকারে সাজিয়ে রাখার দরকার নাই, আমাদের ক্যাটাগরি থাকবে অল্প। ঠিক আছে,
যত কম থাকবে ইউজার হচ্ছে তত সুন্দরভাবে আমাদের পোস্টগুলোকে খুঁজে পাবে। ওকে, কিন্তু সামটাইমস আমাদের দরকার যে বেশি বেশি ক্যাটাগরি রাখার জন্য। ওকে, তো এই যে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিলেটেড যত পোস্ট দেখতে আছে আমরা সবকিছুই দেখতে পাচ্ছি। ওকে, তো এই তো গেল হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে কি সিঙ্গেল ভাবে কাজ করে আমাদের কোন একটা পোস্ট কে অর্গানাইজ করার জন্য। ওকে, আর লিংক ক্যাটাগরি কিভাবে কাজ করে, প্যারেন্ট চাইল্ড হিসাবে কাজ করে। ওকে, প্যারেন্ট এবং চাইল্ড হিসাবে কাজ করে। আচ্ছা, তো এখন আপনাদের বাসায় যদি আমি একটা ছোট্ট একটা হোম টাস্ক দিয়ে দিই। হোম টাস্ক হচ্ছে যে আপনারা 5টা ক্যাটাগরি পাবলিশ করবেন এবং তার ভিতরে আপনারা 20টা পোস্ট পাবলিশ করবেন। 5টা ক্যাটাগরি এবং অল্প কিছু ট্যাগ। সেই ট্যাগ এবং ক্যাটাগরি ইউজ করে আপনারা হচ্ছে মিনিমাম একদম নিচের পক্ষে 15টা পোস্ট করবেন। ঠিক আছে, একদম নিচের পক্ষে 15টা পোস্ট করবেন আর উপরে 50টা পোস্ট করবেন। ওকে, সবাই ক্লিয়ার হোম টাস্ক কি? ওকে, ভেরি গুড। হ্যাঁ, স্ক্রিনশটে পোস্ট করবেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি হোম টাস্কটা কি। হোম টাস্ক হচ্ছে 5টা ক্যাটাগরি এবং কিছু ট্যাগ পাবলিশ করে আপনারা হচ্ছে সর্বনিম্ন 15টা এবং ম্যাক্সিমাম 50টা পোস্ট করবেন। পোস্ট করবেন, সেটার স্ক্রিনশট ধরেন যেমন এই যে পোস্ট সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে। ঠিক আছে, সব সকলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন, তাহলেই তো বের হয়ে যাবে আপনার টোটাল কয়টা পোস্ট করছেন। ওকে, পোস্ট সেকশনে আসলে এবং ক্যাটাগরিতে গেলে দেখতে পারবেন আপনি যে ক্যাটাগরি গুলো পাবলিশ করছেন। ট্যাগে গেলে দেখতে পারবেন যে ট্যাগ গুলো আপনারা পাবলিশ করছেন এবং সামনে আমরা আরো ডিটেলসে দেখবো। ওকে, আর মিডিয়াতে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এই ছবিগুলো আপনারা আপলোড করেছেন। ওকে, তো আজকে আমরা বেশি দূর আগাবো না, আজকে আমরা এতটুকুই রাখবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পুরো বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার করে ফেলবো। ওকে, এই ভিডিও কোথায় পাবো? এই ভিডিও হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে পাবেন, আপনারা যে ফেসবুক গ্রুপে অ্যাড আছেন সেই গ্রুপে খুঁজে পাবেন।